বন্যা কবলিত এলাকায় সুপেয় পানির তীব্র সংকট, ছড়িয়ে পড়ছে নানা রোগ। আশ্রয় কেন্দ্রে বাড়ছে মানুষ। ফেনী সীমান্তে বাঁধ কাটতে এসে স্থানীয়দের বাধার মুখে বিএসএফ। ছাত্র আন্দোলনে শ্রমিক নিহতের মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি গুলশান থেকে গ্রেফতার। হত্যা মামলায় আবারও 5 দিনের রিমান্ডে সালমান, আনিস, সাদেক ও জিয়াউল। বছরের পর বছর থাকতে হয়েছে অন্ধকার কক্ষে, চলত অসহনীয় নির্যাতন। ভুক্তভোগীর মুখে আয়নাঘরের রোমহর্ষক বর্ণনা। মুক্তির পর বিচার দাবি বন্দিশালার কুশীলবদের। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম। উৎপাদনে না থেকেও সুবিধাভোগীদের পকেটে হাজার কোটি টাকা, বলছে মূল্যায়ন বিভাগ। ক্রয় প্রক্রিয়াতেও লুট শত কোটি ডলার। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। কুমিল্লায় বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী মানুষের মাঝে দেখা দিয়েছে রোগবালাই। প্রতিদিন মানুষ চিকিৎসার জন্য ভিড় করছেন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ সহায়তা দিচ্ছে আশ্রয় কেন্দ্রের মেডিকেল টিম। চারদিকে থইথই জল, পুরো জনপদ পানির নিচে। বন্যার দখলের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে পানিবাহিত রোগ। বন্যা কবলিত কুমিল্লায় বেড়ে গেছে ডায়রিয়া, নিউমোনিয়া, চর্ম ও শ্বাসকষ্ট রোগ। প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। আশ্রয় কেন্দ্রে বাড়ছে রোগীদের ভিড়। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এরই মধ্যে 260টি মেডিকেল টিম গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত 5000-এর বেশি রোগী সেবা নিয়েছেন। হাঁটতে কষ্ট হইতেছে, চলতে কষ্ট হইতেছে, রাত্রে যখন ঘুমাই শুধু চুলকায়। খাজলি, গুড়া, কাশ, মানে ছোট আর বড় সবার এই জিনিসটা একটু দেখা দিতেছে। পানির কারণে চুলকানি, খাদ্য এড়াইলেছে চুলকাই এরকম। তারপরে বাচ্চারা পাতলা পায়খানা, তারপরে বাচ্চারা সর্দি, কাশি, জ্বর এরকম হইতে আছে। বন্যার কারণে কিছু রোগ কিন্তু তাদের মধ্যে একটা দেখা দিয়েছে। আমরা আমাদের আশ্রয়প্রাপ্ত কিন্তু যেটা দেখছি, তাদের অনেকের খুব চুলকানি হচ্ছে, হাত পায়ের মধ্যে ঘা হয়ে যাচ্ছে, তারপর কারো কারো হালকা পরিসরে ডায়রিয়া হচ্ছে। আমরা এখানে কিছু তারা সেবা দিচ্ছি, আবার অনেককে আমরা এখান থেকে বিভিন্ন মেডিকেল সেন্টারগুলোতে আমরা পরামর্শ দিয়ে পাঠিয়ে দিচ্ছি। গত এক সপ্তাহে জেলার 17টি উপজেলার 14টি বন্যায় প্লাবিত, পানিবন্দী 12 লাখ মানুষ। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। বন্যার খবর জানাতে এই মুহূর্তে ফেনীর পরশুরামে আছেন রিপোর্টার আতিয়ার সজল, কুমিল্লার বুড়িচঙ্গে ইশতিয়াক আহমেদ এবং নোয়াখালীর মাইজদিতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি শুরুতেই যাচ্ছি ইশতিয়াকের কাছে। ওই পারে রয়েছে ভারত এবং আমি রয়েছি বাংলাদেশ অংশে, যদিও নো ম্যানস ল্যান্ড। এবং এই যে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েই মূলত কিন্তু এই বাঁধ ভেঙে মুহুরী নদীর যে দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, তার একাধিক স্থানে ভেঙে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। কিন্তু এত এই ভয়াবহ বন্যা কিন্তু অতীতে বা গত 100 বছরেও কেউ প্রত্যক্ষ করেনি ফেনীবাসী বা এই অঞ্চলের মানুষ। কিন্তু তাহলে কেন এবার এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো? দেখতে পাচ্ছেন এখন কিন্তু মুহুরী নদীর পানি একদম তলানিতে, বিপদসীমার অনেক নিচে, চর মানে পাড়টা দেখা যাচ্ছে। তাহলে এখনও কিন্তু ফেনীর যে কুমিল্লার আমরা যে বিশেষ করে দাগনমহিয়া, সোনাগাজী, লক্ষ্মীপুর, নোয়াখালী এসব অঞ্চলে কিন্তু পানি এখনও রয়েছে। তার মানে হচ্ছে ওই সব অঞ্চলে জলবদ্ধতা, মানে পানি নেমে যাওয়ার মতো যথেষ্ট স্থান নেই। আর পানির স্তরটা যদি আপনাকে দেখেন যে পানি এখানে কতটুকু উচ্চতা উঠেছিল। নদীর পাড়ের যে গাছ রয়েছে, সেই আমার পাশে গাছের উপরেও কিন্তু যে পানি যাচ্ছে, প্রবাহিত হয়েছিল, সেই চিহ্ন কিন্তু এখনও ভয়াবহতার চিহ্ন কিন্তু এখনও দেখা যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে পানি যে এখান থেকে কি পরিমাণে গিয়েছিল। এবং এই যে সীমান্তের এখানে যে নিজ কালিকাপুর, এখানে যে ভারতের সীমান্ত, যে একটি নো ম্যানস ল্যান্ডের কাছে যে অভিযোগ রয়েছে, 21 তারিখে রাতে যে ভেঙে ফেলা হয়েছিল শুধুমাত্র বিলোনিয়ার শহরকে রক্ষা করার জন্য ভারতীয় লোকজন বা বিএসএফ এসে রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে তাদের অংশের বাঁধ, যার কারণে কিন্তু এখান দিয়ে মূলত পানি ঢুকেছে। স্থানীয় যারা বলছেন যে এই বন্যায় যত পানি বাংলাদেশে মুহুরীর প্রজেক্ট হয়ে ভারতের উজান থেকে পানি এসে তার 60% পানি কিন্তু বাঁধের যেখানে ভেঙে দিয়েছে সেখান থেকেই কিন্তু প্রবেশ করে কিন্তু ভয়াবহতা দেখা দিয়েছে। তাই স্থানীয়দের যেটা দাবি জানাচ্ছেন যে নিজ কালিকাপুর, যেখানে যে নো ম্যানস ল্যান্ডের কাছাকাছি এই অংশ যদি উভয় দেশের সাথে আলোচনা করে দ্রুত মেরামত করার ব্যবস্থা না করে, তাহলে কিন্তু এখানে কিন্তু বাঁধ ভেঙে আবার দফায় দফায় বন্যার কবলে পড়ে এমন ভয়াবহতার চিত্র হয়তো আবার দেখতে হতে পারে ফেনী সহ নোয়াখালী, লক্ষ্মীপুর বা কুমিল্লার অংশের মানুষকে। তাই স্থানীয়রা দাবি জানাচ্ছেন এবার কিন্তু এমনিতেই ফসল তারা 3 দফায়
দফায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের যে জমিগুলো রয়েছে এখন কিন্তু এখানে বীজ ফেলে সেই বীজ দিয়ে ধানের চারা করে কিন্তু সেই সময়টি এখন নেই। তারা যেটা দাবি জানিয়েছেন সারা বাংলাদেশের ত্রাণের পাশাপাশি যেখানে উদ্বৃত্ত ধানের চারা রয়েছে সে সকল উদ্বৃত্ত ধানের চারা এনে যদি এ সকল এই অঞ্চলের মানুষের কৃষকের হাতে না দেওয়া যায় তাহলে কিন্তু এখন কমপক্ষে প্রায় 350 হেক্টরের মতো জমি 3,500 হেক্টরের মতো জমি বা প্রায় 40,000 হেক্টরের মতো জমি কিন্তু অনাবাদি থেকে যাবে, যা এই অঞ্চলের খাদ্যের উৎপাদনে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। তাই তারা দাবি জানিয়েছেন অন্তত ত্রাণের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেন ধানের চারা এনে কৃষকদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা অন্তত এই অঞ্চলের যে বৃহৎ একটি অংশ বা অনাবাদি থেকে যাওয়ার যে সংখ্যা তৈরি হয়েছে তা কিছুটা হলে পুষিয়ে নিয়ে অন্তত খাদ্যের যে ঘাটতিটা তারা পূরণ করতে পারবে ভবিষ্যতে। না হলে এই অঞ্চলের খাদ্য বা যে একটি সংকট তা কিন্তু দেখা দিবে। সব মিলে কিন্তু আমরা বলতে পারি যে মুহুরী নদীর এখনও কিন্তু এই 3 দফায় গত 1 জুলাই থেকে একদম শেষ দফা পর্যন্ত অন্তত কিন্তু একদম এবার পর্যন্ত 50টির অধিক স্থানে ছোট বড় ভাঙন রয়েছে। এই সকল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে যদি ভাঙন না মেরামত করা হয় দ্রুত, তাহলে কিন্তু ভাঙা অংশ দিয়ে ভারতের অংশে যদি যখন পানি বৃদ্ধি পাবে তখন কিন্তু পানি ঢুকে এইসব ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে দফায় দফায় কিন্তু বন্যার কবলে পড়তে হবে এবং আরও ভয়াবহতার হয়তো সম্মুখীন হতে পারে। তাই স্থানীয়রা বা এই অঞ্চলের বৃহৎ মানুষ কিন্তু একটি চরম আতঙ্কে রয়েছে। সব মিলে কিন্তু আমরা এখন বন্যা পরিস্থিতি নোয়াখালীর যে অবস্থা তা জানতে চলে যাব নোয়াখালীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। ভয়াবহ বন্যা নোয়াখালী জেলার 8টি উপজেলায় এখনো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ সকাল থেকে প্রচন্ড রোদ রয়েছে কিন্তু পানি কমছে না, যার কারণে আশ্রয় কেন্দ্রগুলো থেকে এখনো মানুষ বাড়ি ফেরার কোনো ব্যবস্থা নেই। এখানে যে ত্রাণের ব্যবস্থা আছে মোটামুটি তারা ত্রাণ পাচ্ছে, কিন্তু এই এলাকার মানুষের দাবি হলো যে তারা ত্রাণের চাইতে চাচ্ছে যে এই এলাকার যে খালগুলো দখল হয়ে আছে সেই খালগুলো যাতে করে দখল মুক্ত করা হয়। বিগত সময়ে প্রভাবশালীরা প্রশাসনকে হাত করে এইখানকার যে খালগুলো আছে সবগুলো খালকে অবৈধ দোকান এবং অবৈধভাবে দখল করে রাখার কারণে এখন খাল দিয়ে পানি নির্গত হচ্ছে না, যার কারণে এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। নোয়াখালীর প্রায় 20 লক্ষ মানুষ এই পানিবন্দী অবস্থা রয়েছে। পানি একটু একটু কমলেও কিন্তু বাড়ি যাওয়ার মতন তাদের কোনো অবস্থা নেই। এর ইতিমধ্যে অনেকগুলো মানুষ বিভিন্ন রোগে পানিবাহী রোগে আক্রান্ত হয়েছে। বিভিন্ন সংগঠন থেকে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। এখানকার মানুষগুলো অনেকটা পানিবন্দী হওয়ার কারণে তাদের কষ্টের অনেকটা অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছে। তারা অনেকটা মানবত জীবনযাপন করছে। যে সমস্ত বাড়িগুলোতে পানি উঠছে বিশেষ করে টিউবওয়েলগুলো পানির নিচে তলিয়ে গেছে, যার কারণে দেখা গেছে যে এখানে বিশুদ্ধ পানির প্রচন্ড সংকট রয়েছে। যে ঘরগুলো আছে ঘরের ভিটেগুলো মাটি হওয়ার কারণে পানি গত 6 দিন পানি থাকার কারণে ভিটেগুলো অনেকটা মাটি সরে যাওয়াতে অনেকগুলো ঘর পড়ে যাওয়ার মতো হয়েছে। এই এলাকার মানুষ বন্যা পরবর্তী অবস্থা রয়েছে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। আমরা এখন কুমিল্লার বন্যা পরিস্থিতি জানার জন্য সেখানে যাচ্ছি আমাদের প্রতিনিধি ইস্তেক আহমদের কাছে। দাঁড়িয়ে আছি কুমিল্লার যে বুড়িচং উপজেলা 16 নং ইউনিয়নের যে বুরবুরিয়া বাঁধটি, সেখানে যেখান দিয়ে বাঁধ ভেঙেছে সেই জায়গাটি আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং আমি একটু প্রথমে দেখানোর চেষ্টা করি যে এখানকার যে জায়গা দিয়ে অর্থাৎ যে বাঁধ দিয়ে গোমতী নদীর ফাটল ধরে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি যদি দেখাতে চাই প্রায় 300 মিটারের মতো এখান দিয়ে বাঁধ ভেঙে কিন্তু বুড়িচং উপজেলা দিয়ে পানি অনবরত ঢুকছে। এখনো কিন্তু পানি এখান দিয়ে কিন্তু বুড়িচংয়ের দিকে বিভিন্ন গ্রাম প্লাবিত করছে। আমি যদি জানিয়ে রাখতে চাই কুমিল্লা আজ পর্যন্ত আমি জানতে পেরেছি 126টি ইউনিয়ন পুরো জেলা জুড়ে কিন্তু প্লাবিত হয়েছে। তার পাশাপাশি যে ফেনী বন্যার প্রভাব, সেই বন্যার প্রভাবে কিন্তু চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ সহ পুরো জেলা জুড়ে এবং গোমতী নদীর বাঁধ ভাঙার ফলে পুরো জেলা জুড়ে প্রায় 126টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এবং আমরা জানতে পেরেছি প্রায় 12 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন কুমিল্লায় প্রায় জেলা জুড়ে 65,000 হেক্টর ফসলি জমি ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং সেইটা কিন্তু 8.5 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং
সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি যে মৎস্য অধিদপ্তর থেকে আমরা জানিয়েছে প্রায় 309 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ করে যে গবাদি পশু সেখানেও প্রায় 400 কোটির মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবকিছু মিলে বলতে গেলে যে কুমিল্লায় বন্যার কবলিত এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো কিন্তু পানি ঢুকছে, এখনো কিন্তু অনেক মানুষ পানির নিচে তলিয়ে রয়েছে, অনেক ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লার বন্যার পরিস্থিতি নিয়ে। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা, নোয়াখালী ও ফেনীতে। লক্ষ্মীপুরে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। মানবেতর দিন কাটাচ্ছেন 1 লাখ মানুষ। এমন পরিস্থিতিতে ত্রাণের সঠিক বন্টন হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ত্রাণের জন্য চারিদিকে হাহাকার। লক্ষ্মীপুর থেকে আরও জানাচ্ছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড। এটি লক্ষ্মীপুর রামগতি মূল সড়কের পূর্ব পাশে অবস্থিত। এদিক থেকে পূর্ব পাশে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। অথচ এ জায়গায় এক সময় ছিল বিস্তীর্ণ শুধু ক্ষেত আর ক্ষেত, যেখানে ধান চাষ হতো। এবং এখন যে সময়টি, সে সময়টি এখানকার মানুষজন বলছেন যে এই সময় বীজ বপনের সময়। কিন্তু এই পানির কারণে বীজ বপনও হচ্ছে না, যা পুরোপুরিভাবে বাধাগ্রস্ত করবে এবারের কৃষিকাজকে। অর্থাৎ এবারের বন্যার ক্ষতি কিন্তু বয়ে যেতে হবে আগামী দীর্ঘ সময় পর্যন্ত। কারণ ধান হবে না উৎপাদন, যার কারণে ক্ষতিগ্রস্ত হবে খাদ্য ব্যবস্থাপনা। বাসা বাড়িতে শাড়ি ঢাকা সিটাং যেখানে পাচ্ছে গেছে, আশ্রয়কেন্দ্রে অনেকে গেছে। এখন ওই জায়গায় থাকার মতো আর কোনো পরিবেশ নাই। এছাড়া এখানকার যে মানুষ যারা আছেন তারা তো পানিবন্দী অবস্থায় দিন যাপন করছেন আজকে অন্তত 15 দিন ধরে। যদিও তারা বলছেন গত 4 দিন ধরে পানির পরিমাণ অত্যাধিক মাত্রায় বেড়েছে, এমনভাবেই বেড়েছে যে তারা বাসা বাড়িতে থাকাটাকেও আর নিরাপদ মনে করছেন না। এখনো যারা এখানে আছেন তারা বলছেন ঘরবাড়ি ছেড়ে তারা উঠেছেন আশপাশের আশ্রয় কেন্দ্রে। কোনো আনন্দ না, কখন বল খুব অসুস্থ, বুঝলে খুব কষ্ট করি, ঘরের মধ্যে না করে দূরানি। এজন্য তারা সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছে আকুল আবেদন জানিয়েছেন যেন কোনো নির্দিষ্ট এলাকা ভেদে নির্দিষ্ট জায়গায় ত্রাণ বিতরণ করা না হয়, যেন প্রতিটি ঘর চিহ্নিত করে করে সে সকল মানুষের কাছে দেয়া হয় ত্রাণ। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম 8ম দিনের মতো চলছে। সকাল 10টা থেকে আজকে শুরু হয়েছে। আমার এই পাশেই যদি দেখাতে চাই যে নগদ অর্থ সংগ্রহ বুথ, এখানে নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে এবং সকাল থেকেই আমরা মানুষের যে উপস্থিতি সেটি আসলে দেখতে পেয়েছি। আজকে আমরা যেটি আসলে বেশি চোখে পড়েছে, ব্যক্তিগত উদ্যোগে যেমন আসছে, সেই সঙ্গে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী আমরা দেখেছি এবং বিভিন্ন জেলার যে ছোট ছোট সংগঠনগুলো আছে তারা এসেছে। তারা এসে তাদের জেলা থেকে এবং স্কুল কলেজ থেকে যে ত্রাণগুলো সংগ্রহ করেছে, যে অর্থ সংগ্রহ করেছে, সেগুলো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ চলছে সেখানে এসে তারা অংশ নিয়েছেন। এবং আমরা বিভিন্ন সংস্থাকে দেখেছি, বিভিন্ন সংগঠনকে দেখেছি, তারা তাদের নিজ উদ্যোগে যেই ত্রাণগুলো তুলেছে সেগুলো তারা এখানে নিয়ে এসেছে। এবং আমাদেরকে তারা যেটি জানিয়েছে, আমরা বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে, তারা বলছে যে ছোট ছোট উদ্যোগে না গিয়ে যদি বড় পরিসরে দেয়া যায় তাহলে সব মানুষ আসলে সেই সুবিধা ভোগ করবে এবং সব মানুষের কাছে সেই ত্রাণ সুন্দরভাবে পৌঁছাবে। তাহলে যে ত্রাণ বিতরণের ক্ষেত্রে যেসব বিশৃঙ্খলার কথা বলা হয়ে থাকে সেসব বিশৃঙ্খলা আসলে হওয়ার সম্ভাবনা কম। এবং আমাদেরকে এখানকার যে সমন্বয়ক লুৎফুর রহমান, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, এখন যেই ধরনের খাবার আসছে এবং তাদের যে ধরনের খাবার প্রয়োজন, এখন তারা বলছে যে যেসব এলাকায় আসলে পানি নামতে শুরু করেছে সেসব এলাকায় তারা গণরান্না কর্মসূচি পালন করছে। গণরান্নার জন্য তাদের যেমন চাল, ডাল, পেঁয়াজ, তেল, অর্থাৎ এই সব ভারী খাবারের যেসব সরঞ্জাম আছে সেসব সরঞ্জাম তাদের বেশি প্রয়োজন, যেহেতু প্রচুর পরিমাণে
কাপড় এসেছে, আসলে তারা কাপড় এখন আসলে কম দেওয়ার জন্য নিরুৎসাহিত, কম দেওয়ার জন্য বলছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি একটি ট্রাকে করে বিপুল পরিমাণ কাপড় সহ একটু ট্রাক লোড করে তারা ঢাকার বাইরের উদ্দেশ্যে রওনা করেছেন। এবং প্রতি ঘন্টায় অর্থাৎ টিএসসির এই পাশে সংগ্রহ চললেও ওই পাশ দিয়ে আসলে ট্রাকগুলো লোড করে তারা বিভিন্ন জেলা উপজেলায় যেখানে ত্রাণ বিতরণ করা হচ্ছে সেসব জায়গায় পৌঁছাচ্ছে। এবং আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে বিভিন্ন জেলায় যে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাচ্ছে না, সেসব দুর্গম অঞ্চলগুলোতে পৌঁছানোর জন্য তারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে। তারা বলছে যে দুর্গম এলাকায় যে স্থানীয় প্রশাসন আছে সেসব প্রশাসনের সাথে সমন্বয় করে তারা দুর্গম এলাকায় ত্রাণগুলো পৌঁছে দিচ্ছে। তো টিএসসির গণত্রাণ কর্মসূচির এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। টিএসসি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন। সময় সংবাদে আরও থাকছে, আমদানি রপ্তানি বাণিজ্যেও ভয়াবহ বন্যার প্রভাব, মহাসড়কে আটকা পণ্যবাহী যান, ধীরগতির ডেলিভারিতে কন্টেইনার জটের শঙ্কা চট্টগ্রাম বন্দরে, ক্ষতির আশঙ্কায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত ছিল কিনা এ বিষয়ে শুনানির জন্য 2 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওই দিন বিশেষ জজ আদালতের খালাসের রায় দাখিল করতে বলা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। গত 24 জুলাই মামলার কার্যক্রম বাতিল চেয়ে করা ডক্টর ইউনূসের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একই সঙ্গে বিচার শেষ করতে ঢাকার বিশেষ জজ আদালত 4কে নির্দেশ দেওয়া হয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 12 আগস্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। সকালে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওয়ায়েদ উপস্থিত ছিলেন। সাক্ষাতে দুদেশের বাণিজ্য, জ্বালানি এবং নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করে কারো সঙ্গে সম্পর্ক রাখতে চায় না বিএনপি। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সায়েন্টিফিক ক্ষেত্রে, কালচারাল ক্ষেত্রে, জ্বালানি ক্ষেত্রে, সার্বিক সব কিছু, এমনকি ট্যুরিজমের কথা আসছে, অর্থনৈতিক, পলিটিক্যাল যেটাই হোক, সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের এটার উপকারিতার, উপকারিতার। এর বাইরে তো আমার নিজের দেশের আর্থিক ক্ষতি করে, আমার দেশের জনগণের ক্ষতি করে, দেশের ইন্টারেস্টের, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অসুবিধা করে কোনো সম্পর্ক কারোর সাথে হতে পারে। আয়নাঘর, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই গোপনে বন্দিশালা থেকে মুক্তি মিলেছে বেশ কয়েকজনের। তাদেরই একজন পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর সাবেক নেতা মাইকেল চাকমা। দীর্ঘ 5 বছর 3 মাস মাইকেল বন্দী ছিলেন ছোট্ট এক ঘরে। সেখানে ছিল না পর্যাপ্ত আলো বাতাস, এর মধ্যেই চলত অসহনীয় নির্যাতন। মুক্তি পাওয়ার পর সেই দিনগুলোর রোমহর্ষক অভিজ্ঞতার কথা সময় সংবাদকে জানালেন মাইকেল। নাজমুস সালেহির প্রতিবেদন। মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা ছিলেন। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কল্যাণপুর বাস টার্মিনাল থেকে গোয়েন্দা পরিচয়ে সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয় তাকে। কালো কাপড়ে বেঁধে ফেলা হয় মুখ। সেদিনের বর্ণনা দেন মাইকেল। গাড়িতে তোলার পর আমাকে তারা হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে, তারপর চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে। তারপরে তারা আমার থেকে মোবাইল ফোন, আমার ব্যাগ ট্যাগ সব নিয়ে, আমার ফেসবুক আইডি আর ফেসবুক পাসওয়ার্ড তারা নিয়ে, তারপর গাড়িটা ড্রাইভ করে আমাকে প্রায় 40 থেকে 45 বা 50 মিনিটের মতো এরকম হবে ড্রাইভ করে একটা জায়গায় নেওয়া হলো। নেওয়া হয় ছোট্ট এক অন্ধকার কুঠুরিতে। দুনিয়া থেকে বিচ্ছিন্ন সেই গুহায় ছিল না কোনো আলো বাতাস। আয়না ঘরের সেই বর্ণনা হার মানায় থ্রিলার সিনেমাকেও। চোখনা করে যে খবর যে করে দিচ্ছে এরকম মানে সম্পূর্ণ দেয়াল, আর কোনো বাইরে থেকে আলো ঢোকার সিস্টেম তারা রাখেনি। আর যে ভেন্টিলেটর ফ্যানগুলো ওখানে লাগানো আছে তার বাইরেও একটা দেওয়া আছে, মানে ওই যদি আলো না ঢোকে, যে বাইরের সাইডের কিছু আছে সাইডের রুম, কিছু মানে ভিতরের রুমগুলোতে একেবারে কোনো আলো নাই। আপনার কোনো শব্দও শোনাবে না, কোনো ইনফরমেশনও দেবে না, কিছু দেখতেও দেবে না, শুনতেও দেবে না, জানতেও দেবে না। এক দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা জায়গা।
দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া ভাই, মানে এটা তুলনা করার মতো একদম খবর ছাড়া আর অন্য কিছু নাই। জায়গাটা ঢাকার ভিতরে, বাইরে কিছু শব্দ শোনা যায় পরিষ্কার করে। বিমান নামতেছে একদম সাঁচুয়ে করে, প্রতিদিন অনেকগুলো বিমান নামে। দীর্ঘদিন নিখোঁজ থাকায় শেষকৃত্যানুষ্ঠানও সম্পন্ন করেন মাইকেলের পরিবার। তিনি জানান, আয়না ঘর নামক বন্দিশালায় অসংখ্য মানুষকে দেখেছেন তিনি। বিভিন্ন বয়সের লোক, হয়তো কিছু কোনো মানুষের লোক বয়স একটু কম, কোনো বয়সে একটু মাঝারি, কোনো একটু বয়স্ক লোক গেছে, একদম চুলদারি পেয়ে গেছে, কয়েকশো লোক এরকম হবে আমার মনে হয়। যেন আমি ছিলাম যেমন 160 নাম্বার রুমে, 113 নাম্বার রুমে, 116 নাম্বার রুমে, এরকম আমার মানে দেখেছি আমি। তারপরে ওখানে কয়েকশো রুম আছে ওখানে। শেখ হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট মুক্তি পান মাইকেল চাকমা। এখন জড়িতদের বিচার চান তিনি। তো এই কারণে তাদের শাস্তি দিতে হবে এবং এই ব্যবস্থাকে উচ্ছেদ করতে হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 14 বছরে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে 13 দফায়। বিপরীতে ক্যাপাসিটি চার্জ মডেলে এই খাতের সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের পকেটে টাকা গেছে 1,06,000 কোটি। এমন তথ্য উঠে এসেছে সরকারের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর প্রতিবেদনে। অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়ায় কয়েক হাজার কোটি টাকা লুটের কথাও বলা হয়েছে এতে। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। 2010 সালের শুরুতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ইউনিট প্রতি গড় দাম যেখানে ছিল 3 টাকা 73 পয়সা, বর্তমানে তা ঠেকেছে 8 টাকা 95 পয়সায়। অর্থাৎ 14 বছরে ভোক্তা পর্যায়ে দাম বাড়ে 140%। প্রশ্ন আসছে, বিদ্যুতের এ দাম বৃদ্ধি কি অনিবার্য ছিল নাকি লুটপাটের নীল নকশা? 14 বছরে গ্রাহক পর্যায়ে 13 বার বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে দুর্নীতির মহোৎসবকে দায়ী করেন অনেকে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রসঙ্গে আসা যাক। বিদ্যুৎ উৎপাদন আর উৎপাদন সক্ষমতা এই দুইয়ের মধ্যে আদর্শ ফারাক বিবেচনা করা হয় 10 থেকে 20%। কিন্তু দেশে উৎপাদন সক্ষমতা গড়ে তোলা হয়েছে অস্বাভাবিক হারে, যা গ্রীষ্মে গড়পড়তা উৎপাদনের তুলনায় দ্বিগুণ আর শীতে স্বাভাবিক উৎপাদনের 3 গুণ। আর এখানেই যত শুভঙ্করের ফাঁকি। উৎপাদনে নেই, তারপরও অলস বসিয়ে পরিশোধ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভাড়া বা ক্যাপাসিটি চার্জ, যাকে লুটের মডেল হিসেবে আখ্যা দেওয়া হয় সরকারি প্রতিষ্ঠান IMEDর এক প্রতিবেদনে। আর এই মডেলে গত 14 বছরে সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের পকেটে গেছে 1,06,000 কোটি টাকা। বিদ্যুৎ খাত উন্নয়নের নামে যে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, তারা অবাধে লুণ্ঠন করেছে। সেই উন্নয়ন আলটিমেটলি তো উন্নয়ন ছিল না, লুণ্ঠন ছিল। লুণ্ঠন করার জন্য যেসব কাজগুলো করা হয়েছে, সেই সব কাজগুলো করার মধ্য দিয়ে টাকা চলে গেছে। যাকে খুশি তাকে যেমন খুশি তেমন ব্যয়ে এইভাবে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বা বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করা হয়েছে। যেটা সঠিক আমাদের চাহিদা সেটার ভিত্তিতে পাওয়ার প্ল্যান্ট করা, কিন্তু তারা কখনো এটা করে নাই। আমার এক্সট্রা পাওয়ার প্ল্যান্ট হয়েছে এবং এক্সট্রা পাওয়ার প্ল্যান্টের জন্য একটা গোষ্ঠীকে, যারা এদের ওনার, তাদেরকে আমার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। এই যে একটা সমস্যা, বিরাট একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এটার জন্য করাপশন দায়ী, ব্যাড প্ল্যানিং দায়ী। বিদ্যুৎ খাতে নানা অনিয়মের মাসুল গুনতে হয়েছে বড় অঙ্কের লোকসান আর ভর্তুকি টেনে। দফায় দফায় দাম বাড়ানোর পরও বছরে ঘাটতি ছাড়িয়েছে 40,000 কোটি টাকা। আর গত 1.5 দশকে ভর্তুকি দিতে হয়েছে 1,64,000 কোটি টাকা, যার 65%ই গেছে ক্যাপাসিটি চার্জের পেছনে। ভর্তুকিও চরমে বেড়ে গেছে, মূল্যবৃদ্ধিও বেড়ে গেছে। এত বেশি বেশি মূল্যবৃদ্ধি হওয়ার কারণে মূল্যস্ফীতি হয়ে গেছে চরমভাবে। একটা ইকোনমিকে ভয়াবহ রকমের বিপন্ন করে ফেলার পিছনে জ্বালানি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি কাজ করেছে। একটা ভয়ঙ্কর রকমের বৈষম্য তৈরি হচ্ছে এবং আর্থিক অসমতা তৈরি হচ্ছে। এছাড়া নিম্নমানের যন্ত্রপাতি, অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়ায় $100 কোটি বা 1,000 কোটি টাকার বেশি লুটে নেয়ার তথ্য এসেছে খোদ সরকারি প্রতিবেদনেই। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 3 মাস বন্ধ থাকার পর 1 সেপ্টেম্বর থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন ব্যবসায়ীরা। বনে যাওয়ার জন্য নৌকা, জাল সহ সব ধরনের প্রস্তুতি সেরে নিচ্ছেন জেলেরা। আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট। জুন, জুলাই, আগস্ট 3 মাস ধরে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। 1 সেপ্টেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এ ম্যানগ্রোভ বন।
3 মাসে নতুন রূপ পেয়েছে সুন্দরবন। তার সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে দর্শনার্থীদের। করমজল, হারবাড়িয়া, দুবলা, কটকা, কচিখালী, নীলকমল সহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সবকটি পর্যটক স্পট দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা নতুনভাবে সাজিয়েছেন লঞ্চ ও অন্যান্য নৌযান। 1 সেপ্টেম্বর থেকে চালু হবে, আমরা যেতে চাই। বুকিং করে আমরা ইনশাল্লাহ যাওয়ার জন্য মুখিয়ে আছি। তো আগ্রহ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মুক্তবনে দেখা। আমরা সাধারণত পার্কে বা চিড়িয়াখানায় দেখি। পর্যটনের সারাও যথেষ্ট ভালো, কারণ এখন দেশের পরিস্থিতি অনেক ভালো আছে, রাজনৈতিক অস্থিরতা নাই। বর্ষার মধ্যে সুন্দরবন যেটা অন্যরকমের মজা, জাহাজের ভিতরে পানি পড়ে, বৃষ্টি পড়ে, সেটাও দেখতে ভালো লাগে আর বনটাও দেখতে ভালো লাগে। এদিকে বনে যাওয়ার জন্য জাল ও নৌকা সংস্কার সহ সব ধরনের প্রস্তুতি সেরে নিচ্ছেন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের জেলেরা। 3 মাস যাইতে পারিনি, আমরা খুব কষ্টে দিন কাটাইছি। আমরা পাশ সার্ভে যাব, জঙ্গলে ইনকাম করব, বৈধভাবে আমরা জঙ্গলে যাব, মাছ মাছ ধরব। বন বিভাগ বলছে 3 মাস বনে প্রবেশের নিষেধাজ্ঞার ইতিবাচক প্রভাব পড়েছে। পর্যটক ও জেলেদের প্রবেশের জন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রকৃতি নিজেকে রিকভার করতে সক্ষম হয় আমি মনে করি, এবং এতে সুন্দরবনের সার্বিক পরিবেশ প্রকৃতি উন্নত হয়েছে। চলতি মৌসুমে মাছ ধরার জন্য সুন্দরবনের 2 বিভাগ থেকে এরই মধ্যে প্রায় 8000 নৌকার পাস নবায়ন করা হয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গড়ে প্রতি বছর 2 লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। এ খাতে বছরে গড়ে 4 কোটি টাকা রাজস্ব আদায় করে বন বিভাগ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন আটকা পড়ায় কন্টেইনার জটের শঙ্কা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। দেশের বিভিন্ন স্থান থেকে রপ্তানি পণ্য বন্দরে পৌঁছাতেও দেরি হচ্ছে। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পানির রাজত্ব জনপদে, রাস্তাঘাট তলিয়ে বাসিন্দাদের পাশাপাশি জলে আটকা পণ্যবাহী ট্রাক, লরি ও কন্টেইনার। 1 সপ্তাহের বেশি সময় ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও ফেনীর এমন চিত্র। বন্যার পানির প্রধান সড়ক দিয়ে প্রবাহিত হয় বিভিন্ন স্থানে আটকে আছে পণ্যবাহী যান। তার প্রভাব পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। মহাসড়কে অচল অবস্থার কারণে আমদানিকারকরা আগ্রহী না হওয়ায় চট্টগ্রাম বন্দরের কন্টেনার ডেলিভারি নেমে এসেছিল 2000-এর নিচে। 5000 টিউস পর্যন্ত কন্টেনার ডেলিভারি যেত, সেখানে বিগত কয়েকদিন মাত্র ওপেন করে ডেলিভারি গেছে 600, 700, 800। টোটাল ডেলিভারি এবং ট্রান্সফার মিলে আমাদের 1700-1800 বেশি যায়নি। ডেলিভারিতে ধীরগতি হলো বন্দরের প্রধান জেটিগুলোতে কন্টেনার ওঠানামা স্বাভাবিক করেছে বন্দর কর্তৃপক্ষ। এই অবস্থায় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেনার জটের সংখ্যা দেখা দিয়েছে। 53,000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের সবশেষ কন্টেনারের অবস্থান রয়েছে 39,513 টিউস। বন্দরের মতোই 21টি অফডকও আমদানি রপ্তানি বাণিজ্যে কমেছে অন্তত 40%। 500 থেকে 600 টিউস কার্গো স্টাফিং করতাম এক্সপোর্ট কার্গো, সেটা এখন নেমে এসেছে যে প্রায় 100 থেকে 150 টিউসের মধ্যে। তবে আশা করছি যে বর্তমান পরিস্থিতি একটু আস্তে আস্তে উন্নতির দিকে। রপ্তানি পণ্যের যে প্রবাহ 21টা অফডকে সেটা অনেকাংশে কমে গেছে, প্রায় 1/3 নেমে এসছে। আমদানি পণ্যের যে ডেলিভারি 21টা অফডকে সেটাও কিন্তু প্রায় 1 ভাগে নেমে এসছে। স্বাভাবিকতা ফিরে পেতে আমাদের হয়তো 4-5 দিন সময় লাগে। এদিকে বন্যা ও ডেলিভারিতে ধীরগতির কারণে কন্টেনারের পাশাপাশি জাহাজ জটের সংখ্যায় রয়েছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি ক্রমশ উন্নতির কারণে বন্দরের পক্ষ থেকে জটের সংখ্যা নেই বলে দাবি করল ব্যবসায়ীরা। বলছেন জট বাড়লে তাদের নানামুখী ক্ষতির মুখে পড়তে হবে। আউটারে ওয়েটিং আর একটা হচ্ছে যে ভিতরে ওয়েটিং, সেখানে প্রায় $20,000 মিনিমাম $20,000 থেকে উপরের দিকে জাহাজের সাইজ অনুযায়ী সেটা হয়। 10 দিনে আমি সিঙ্গাপুর বা এখান থেকে আসতে পারতাম, সেটা যদি ইয়ের কারণে যদি 14-15 দিন হয়ে যায় তো সেটা তখন সেই যে 4-5 দিনের একটা এফেক্ট চলে আসে। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে বর্তমানে কন্টেনারবাহী 11টি জাহাজ অবস্থান করছে। এছাড়া কন্টেনারবাহী আরও 11টি জাহাজ বহির্নোঙরে অপেক্ষায় রয়েছে। চট্টগ্রাম বন্দরের এই কর্মব্যস্ততা বড় দিচ্ছে নানামুখী জটিলতা থাকা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। কারণ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। তীব্র বৃষ্টি কিংবা বন্যা এই বন্যার কাজে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। তবে বন্যা কেটে গেলে ডেলিভারিতে যেমন গতি আসবে তেমনি গতি আসবে দেশের অর্থনীতিতে, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।
দেশের বাইরের খবর, নির্বাচনের আগে আবারও মামলার চাপে পড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তার বিরুদ্ধে 2020 সালের নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। আগের অভিযোগের সঙ্গে এবারের তফাৎ হলো ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং রাজনৈতিক প্রার্থী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। এক মাস বাদে 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। চিরপ্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রচারণায় মুখর নির্বাচনী মাঠ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কিছুটা সুবিধাজনক অবস্থায় সরকারি দলের প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রচারণা চালালেও বিরোধী দল রিপাবলিকানের হয়ে হামলা আর মামলার প্রতিকূল পরিবেশে লড়ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের আদেশে কিছুটা স্বস্তি মিললেও হঠাৎ করে পুরনো মামলায় নতুন সম্পূরক অভিযোগ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ট্রাম্পের। 2020 সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী ফল পাল্টে দিতে প্রতারণা ও দাপ্তরিক কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্রসহ 4টি অভিযোগ আনা হয়। চলতি বছরের 1 জুলাই সেই মামলা থেকে ট্রাম্পকে দায়মুক্তি দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতা বলে ট্রাম্প দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন বলে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত। এবার ওই মামলায় নতুন সংশোধিত অভিযোগও সেই 4টি অভিযোগই রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন বলে জানা গেছে। এদিকে নতুন অভিযোগের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে। নির্বাচন থেকে জনগণকে সরাতে নতুন এই অভিযোগ আনা হয়েছে বলেও দাবি তার। নতুন অভিযোগে আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই বলে জানিয়েছে ট্রাম্পের আইনজীবীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্যা কবলিত এলাকায় সুপেয় পানির তীব্র সংকট, ছড়িয়ে পড়ছে নানা রোগ, আশ্রয় কেন্দ্রে বাড়ছে মানুষ। ফেনী সীমান্তে বাঁধ কাটতে এসে স্থানীয়দের বাধার মুখে বিএসএফ। ছাত্র আন্দোলনে শ্রমিক নিহতের মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি গুলশান থেকে গ্রেফতার। হত্যা মামলায় আবারও 5 দিনের রিমান্ডে সালমান, আনিস, সাদেক ও জিয়াউল। এবং ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম, উৎপাদনে না থেকেও সুবিধাভোগীদের পকেটে হাজার কোটি টাকা, বলছে মূল্যায়ন বিভাগ। ক্রয় প্রক্রিয়াতেও লুট $100 কোটি। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।